নমস্কার বন্ধুরা, আজকে আমরা এসেছি কুলু মানালি ভ্রমণে। আমাদের ট্রিপ ৩ রাত্রি এবং ৪ দিনের। আজকে আমি আপনাদের দেখাবো এই ৪ দিনে আপনি লোকাল সাইট সিইং কি করবেন, কোথায় কোথায় ঘুরতে যাবেন, কোথায় আপনি বরফের অ্যাক্টিভিটি করবেন, হোটেল কোথায় নেবেন আর সবথেকে কম খরচে কিভাবে ঘুরবেন এবং কোথায় কোথায় সাবধানতা অবলম্বন না করলে আপনাকে ঠকতে হবে প্রচুর টাকা এবং আপনার ট্যুরটাও মাটি হতে পারে। এবং লোকাল খাবার কি খাবেন সমস্ত ডিটেইলস আপনাদেরকে দেখাবো। ভিডিওটা শেষ অবধি দেখুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। সবার প্রথমে বলি যে মানালি ভ্রমণের সবথেকে সঠিক সময় কোনটা? মানালিতে আপনি সারা বছরই বরফ পেতে পারেন। আপনি যদি খুব বেশি বরফ পেতে চান তাহলে আপনাকে আসতে হবে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে। তবে এই সময় অনেক বেশি বরফ থাকে, সেজন্য আপনি বাচ্চাদেরকে সাথে নিয়ে আসাটা খুবই রিস্কি হয়ে যায় এবং স্নোফলও এই সময়টায় পেয়ে যেতে পারেন। তবে এরপরে আপনি এপ্রিল থেকে জুনে আসতে পারেন, সেই সময়ও পুরো মানালিতে বরফ থাকে। আর জুলাই টু সেপ্টেম্বরে যদি আসেন, সেই সময় ভিড়টা একটু কম থাকে। তবে এই সময় বরফ দেখতে গেলে আপনাকে রোতাং পাস হয়ে যেতে হবে। তো সেই সময় আপনি বরফ পেয়ে যাবেন। সারা বছরই এখানে আপনি বরফ পাবেন। তবে জুলাই টু সেপ্টেম্বরে একটু বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। জুলাই থেকে সেপ্টেম্বরে পর্যটকের সংখ্যা একটু কম থাকে, সেজন্য এই সময়টায় খরচাটাও একটু কম হয়। তো আমরা এসেছিলাম জুলাই মাসে এবং আমাদের খরচা খুবই কম হয়েছিল। মাত্র ৳৭,৫০০ দুজনের প্যাকেজ হয়েছিল। তো চলুন এবার বলি এখানে আপনারা কিভাবে পৌঁছাবেন। মানালি আসতে গেলে আপনি ২ টো রেলওয়ে স্টেশন ট্রেনে করে আসতে পারেন। ১ম টি হলো দিল্লি এবং দ্বিতীয়টি হলো চণ্ডীগড়। চণ্ডীগড় থেকে প্রায় ৩০০ কিলোমিটার আপনি বাসে করে যেতে পারেন অথবা গাড়িও বুক করতে পারেন। তবে বেশিরভাগ বাঙালি বা পর্যটকরা দিল্লি অবধি ট্রেনে করে আসেন। বাংলা থেকে আসতে গেলে দিল্লি অবধি প্রচুর ট্রেন আছে এবং দিল্লি থেকে আপনি বাস নিতে পারেন। দিল্লি থেকে প্রতিদিনই সারাদিন ১০ মিনিট ১৫ মিনিট অন্তর বাস পেয়ে যাবেন। ৫৭০ কিলোমিটার রাস্তা প্রায় ১২ থেকে ১৩ ঘন্টায় আপনাকে পৌঁছে দেয়। বাসের টাইম টেবিলে ১২ ঘন্টা ১১ ঘন্টা দেখালেও ১-১.৫ ঘন্টা এক্সট্রা লেগেই যায়। আপনি অনলাইনে বাস বুক করতে পারেন। কাশ্মীরি গেট, আর.কে আশ্রম, এখান থেকে অনেক বাসের কাউন্টার আছে। আমি যে বাসটা বুক করেছিলাম, সে বাসটায় আমার ১ম দিন খরচা পড়েছিল ৳১,০০০ করে এবং দ্বিতীয় দিন আরও কমে আমরা পেয়েছিলাম। ৳৯০০ য় বাস পেয়ে গিয়েছিলাম। দিল্লি পৌঁছানোর পর সন্ধ্যের পরের বাসটা নেওয়াই আপনাদের সবথেকে ভালো হবে। তাহলে আপনারা ১০ টার আগে হোটেলে পৌঁছে যাবেন এবং হোটেলে চেক ইন করার পর একটু রেস্ট নিয়েই আপনারা পুরো দিনটা কাজে লাগাতে পারবেন। যাত্রাপথে বাস ২-৩ জায়গায় থামে এবং সেখানে আপনারা ডিনার করে নিতে পারেন বা ওয়াশরুমেও যেতে পারেন। সমস্ত বাসগুলোই সেমি স্লিপার। এখানে কোনো শোয়ার বাস হয় না। একটু হেলান করে আপনারা ঘুমোতে পারেন সারা রাস্তায়। যেহেতু ওয়েদারও খুব ঠান্ডা থাকে, আপনাদের সহজে ঘুম হয়ে যাবে। এবার বলি হোটেল কোথায় নেবেন? হোটেল যদি আপনি বাজেট হোটেল নিতে চান, তাহলে মানালিতে আপনাকে ওল্ড মানালি যেতে হবে। মানালি থেকে ২-৩ কিলোমিটার দূরে হিড়িম্বা দেবী টেম্পলের আশেপাশে যদি হোটেল নেন, এখানে ৮০০, ১০০০, ১২০০, ১৫০০ অনেক সুন্দর হোটেল পাবেন। আমরা মানালি বাসস্ট্যান্ড পৌঁছাতেই আমাদের হোটেলকে ফোন করেছিলাম এবং হোটেল তাদের গাড়ি দিয়েছিল পিকআপ এবং ড্রপের জন্য এবং গাড়ি এসে গেছিল এবং আমরা পৌঁছালাম হোটেলে। হোটেলে পৌঁছেই আমরা নাস্তা করে নিলাম। নাস্তা করার পরেই দেখবেন এখানে বেশিরভাগ হোটেলেই নাস্তা মানে ব্রেকফাস্ট আর রাতের ডিনারটা ইনক্লুড থাকে। হোটেল বুকিং এর সময় আপনি জেনে নেবেন। দুপুরের লাঞ্চটা যেহেতু বাইরে বেড়াতে যেতে হয়, তো বাইরেই করতে হয়। তো ১ম দিন
যেহেতু আমরা ওল্ড মানালিতে ছিলাম, আমাদের ঘর থেকে, হোটেল থেকে হিড়িম্বা দেবী টেম্পল ছিল মাত্র 200 মিটারের দূর। তো আমরা পায়ে হেঁটে চলে গেছিলাম। মহাভারতে ভীমের স্ত্রী হিড়িম্বা, ওনাকে এখানে পুজো করা হয়। বিভিন্ন মুভিতেও আপনারা এই হিড়িম্বা দেবী টেম্পল দেখে থাকবেন। আমরা এই মন্দিরটা দর্শন করি, পুজো দিই এবং তার পাশেই রয়েছে পাইন বনের একটা বিরাট পার্ক। সেখানটাও আমরা কিছুক্ষণ ঘুরে বেড়াই এবং এইখানে খুব সুন্দর, সুন্দর পাহাড়ি ড্রেস পরিয়ে ফটো তোলা হচ্ছিল। তো আমরা সেই ড্রেসটাও কিনি। মাত্র ৳150 দিয়ে এই ড্রেসটা আমরা পরি এবং এখানে ফটোগ্রাফারও ছিল। পার ফটো ৳20 হিসাবে আমরা এখানে অনেকগুলোই ফটো তুলি। এর পাশে রয়েছে ঘটোৎকচ মন্দির এবং তার পাশে রয়েছে হিমাচল প্রদেশের মিউজিয়াম, হিমাচল মিউজিয়াম। সেখানে গেলে আপনারা হিমাচল প্রদেশের সমস্ত ঐতিহাসিক জিনিস, কালচার, হেরিটেজ এগুলো দেখতে পাবেন। এগুলো দেখার পর আমরা হোটেল থেকে গাড়ি নিয়েছিলাম এই ওল্ড মানালির একটা বিখ্যাত জায়গা, সেটা হলো ক্লাব হাউস। ক্লাব হাউস মানালির একটি গুরুত্বপূর্ণ টুরিস্ট প্লেস। এর মাঝখান দিয়ে নদী বয়ে গেছে এবং নদীতে বিভিন্ন রকমের রিভার অ্যাক্টিভিটি হয়। আপনি বসে, বসে দেখতে পারেন এবং নদীর ঠান্ডা জলের স্রোতের হাওয়ার পাশে আপনি অনেকক্ষণ কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারেন। এখানে আপনি বিভিন্ন রকমের হিমাচলি ড্রেস এবং হিমাচলি জিনিসপত্র কিনতে পারেন। তাছাড়া এখানে আপনি হিমাচলের খাবার পেয়ে যাবেন এবং সেই সাথে এখানে বিভিন্ন রকমের ইনডোরস গেমস রয়েছে। ব্যাডমিন্টন, টেবিল টেনিস, আরও অনেক কিছু, সেগুলো আপনারা করতে পারেন। তারপরে আমরা গাড়ি নিয়েই চলে গেছিলাম মাল রোড। মাল রোডটা খুবই সুন্দর। দেখুন আশেপাশে পাহাড় এবং সেই সাথে অসংখ্য শপিং মল, যেখান থেকে আপনারা কেনাকাটা করতে পারেন এবং এখান থেকে আপনারা বিভিন্ন লোকাল ডিশটা খেতে পারেন। সন্ধেবেলায় এখানটা খুব সুন্দর জাঁকজমক হয়ে যায়। এর আশেপাশে বিভিন্ন বাঙালি দোকানও আছেন, ৩-৪টে বাঙালি দোকান। আপনারা এখানে এসেও যদি বাঙালি খাবার খেতে চান, তাহলে অবশ্যই সেগুলোও টেস্ট করতে পারেন। এখানের লোকাল ডিশ যেমন মোমো, আর একটা বিশেষ ডিশ সিড্ডু। সিড্ডুটা শুধু এখানেই পাওয়া যায়। ভেজ এবং নন-ভেজ দুটো সিড্ডুই খুবই টেস্টি। আমরা টেস্ট করেছিলাম, খুবই ভালো লেগেছিল। এর পাশেই রয়েছে তিব্বতী মন্দির। তো সেটাও আপনারা ঘুরতে পারেন, দর্শন করতে পারেন। এটাও আমাদের খুব ভালো লেগেছিল। হাতে সময় থাকলে এটা ১ম দিনেও ভ্রমণ করতে পারেন, দর্শন করতে পারেন অথবা এর পরেও একদিন করতে পারেন। আমরা ১ম দিন শুধু মল রোড অব্দি কমপ্লিট করতে পেরেছিলাম এবং এর পাশেই রয়েছে বনবিহার এবং আমরা বনবিহারটাও গেছিলাম। সেটাও আপনাদেরকে আমি দেখাবো। মাল রোড ঘুরে আমরা বাড়ি চলে গেছিলাম ১ম দিন। এরপরে আমরা ২য় দিন, সবথেকে অ্যাডভেঞ্চারাস ডে ২য় দিন, সেটা আমরা শুরু করব। নরমালি বরফ দেখতে যায়, স্নোফল। আপনি যদি নভেম্বর থেকে মে মাসের মধ্যে আসেন, তাহলে আপনি সোলাং ভ্যালি, যেটা মানালি থেকে ১০-১২ কিলোমিটার দূর, সেখানে গেলেই প্রচুর বরফ দেখতে পাবেন এবং বরফের অ্যাক্টিভিটিগুলোও পাবেন এবং সেই সাথে আপনি অটল টানেলটাও ঘুরে আসতে পারেন। আর যদি আপনি জুলাই থেকে নভেম্বরের মাঝে আসেন, সেক্ষেত্রে এই জায়গাগুলোয় বরফ থাকে না। তখন আপনাকে বরফ দেখতে গেলে রোতাং পাস যেতে হয়, যেটা অনেকটা উঁচুতে এবং এখানে সারা বছরই বরফ থাকে এবং নভেম্বর থেকে মে অবধি এত বেশি বরফ থাকে, এই রোতাং পাসটা বন্ধ থাকে এবং মে মাসের পরে যখন গরম পড়ে, তখন এই জায়গাগুলো খোলা হয় এবং তখনও এখানে বরফ থাকে এবং এর জন্য আলাদা পাস বানাতে হয়। পর্যটকদের কাছ থেকে অনেকেই ঠকিয়ে প্রায় ৳৫,০০০ পাসের জন্য আদায় করেন। বরফ দেখার সুযোগ হাতছাড়া না করতে অনেকেই এটা দিয়ে দেন।
আমি আপনাদের বলব পাসের দাম মাত্র ৫০০ টাকা। আমরা যে ট্যুর অপারেটরকে বুক করেছিলাম উনি আমাদের থেকে কোনো টাকাই নেননি এবং প্রতিদিন আপনি এই সমস্ত জায়গা গাড়ি করে যদি ঘুরতে চান, আপনাকে অল্টো বা সুইফট গাড়ি ২ থেকে ২,৫০০ টাকা, ম্যাক্সিমাম ৩,০০০ টাকা নিতে পারে। এর থেকে বেশি চাইলে আপনারা দেবেন না, বার্গেন করবেন, অন্য অপারেটরের থেকে গাড়ি নেবেন বা হোটেল থেকে গাড়ি নেবেন, প্রচুর অ্যাভেলেবেল গাড়ি। এরপরে যেটা বলি, আপনি সোলাং ভ্যালি যান অথবা গরমের সময় রোতাং পাস যান। স্নো অ্যাক্টিভিটির ক্ষেত্রে একটু সাবধান হবেন। দেখুন, বরফের ড্রেস আপনাকে কিনতেই হবে। বুট এবং এই বরফের কাপড়, এর জন্য মাথাপিছু ২৫০ টাকা করে পড়ে। আপনি যদি এগুলো নেন, দুজনের ৫০০ টাকা লাগতে পারে। এরপর প্রত্যেকটা জায়গাতেই আপনাকে বলা হবে যে স্নো অ্যাক্টিভিটি করার জন্য আগে থেকে বুক করুন, ওখানে বুকিং হয় না, এখানেই বুক হয়ে যাবে। এবং আপনাদের ড্রাইভার দাদাও অনেক সময় এই সব দোকানগুলোয় নিয়ে যায়, তার কমিশন থাকে। আমরা দুজন গেছিলাম, তো আমাদেরকে নতুন পেয়ে ওনারা ৪ টে অ্যাক্টিভিটির জন্য ১২,০০০ টাকা চেয়েছিলেন। অনেক বার্গেন করার পর কিছুদিন আগে আমার বন্ধুরা ৬ জন এই ৪ টে অ্যাক্টিভিটি করে গেছেন, ৬ জনে মাত্র ৪,০০০ টাকায়। তার মধ্যে ছিল রোপওয়ে, স স্কাইং যেটা আছে, আর ইয়াক রাইডিং, আর সেই সাথে আপনার টিউবে করে যেটা আছে, এই সমস্ত কিছু। স্কুটার ছিল না, স্কুটারটা করলে আরো বেশি খরচা। তো আমরা যেহেতু দুজন ছিলাম, তো আমাদের থেকে মোট ৩,০০০ টাকায় রাজি হয়েছিলেন এবং সাথে একটি গাইডও দিয়েছিলেন। আপনাকে অনেক কিছু বলবে যে এইখানে এই স্কাইং করাগুলো আ ব্যাটারি অপারেটেড, ইলেকট্রিক, অনেক প্রবলেম হবে, আপনাকে গাইড দেব। আপনার গাইডের দরকার নেই। যদি আপনার ফটো তোলার জন্য সত্যিই লোকের দরকার হয়, সেক্ষেত্রেই আপনি গাইড নিতে পারেন। আরেকটি সতর্কতা, যেদিন বরফ দেখতে যাচ্ছেন সেদিন চেষ্টা করবেন সকাল, সকাল বাড়ি থেকে বেরোনোর। কারণ পিক সিজনে এই সময় প্রচুর লোকজন যায়। ওখানে এতটাই বেশি ভিড় হয়, গাড়ির জাম হয় এবং বিভিন্ন সময় স্নোফল এবং প্রাকৃতিক দুর্যোগও হয়। তাই প্রচণ্ড মেঘ করলে বা প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা থাকলে বা বৃষ্টি হলে আপনারা তাড়াতাড়ি হোটেলে ফেরার চেষ্টা করবেন। আর কোথাও একা, একা খুব বেশি পাহাড়ের ধারে না যাওয়াটাই বেশি ভালো। আমরা যাচ্ছিলাম রোতাং পাস, তাই যাওয়ার পথেই মাঝে একটি জায়গায় অনেক রেস্টুরেন্টস আছে, সেখানেই ড্রাইভার দাদা গাড়ি দাঁড় করিয়েছিল এবং সেখানেই আমরা আমাদের লাঞ্চটা সেরে নিয়েছিলাম। কারণ অনেক ওপরে, যেখানে আমরা রোতাং পাসের ওখানে যাব, সেখানে কোনো খাবার দোকান নেই। ফেরার পথে আমরা অটল টানেল হয়ে ফিরেছিলাম এবং রাস্তাতেই আমরা সিসু ভ্যালি, স্পিটি ভ্যালি দূর থেকে দেখেছিলাম এবং আমরা সোলাং ভ্যালি যখন আসি, সোলাং ভিলেজটা দেখেছিলাম। কিন্তু এখানে যেহেতু এখন বরফ নেই, তাই কোনো অ্যাক্টিভিটি কিছুই সেরকম ছিল না। নভেম্বর থেকে ফেব্রুয়ারি, মার্চ অবধি এখানে প্রচুর বরফে ভরে থাকে, এমনকি মাল রোডে পর্যন্ত বরফ ভরে থাকে। এরপরে আমরা আবার মাল রোডে আসি এবং মাল রোডে আমরা যে দুটো জায়গা মিস করেছিলাম প্রথম দিন, মনেস্ট্রি মার্কেট আর বনবিহার। বনবিহারে গিয়ে আমরা একটু বোটিং করলাম আর মনেস্ট্রি মার্কেটে মন্দির দেখলাম এবং সিড্ডু খেলাম আজকেও। খেয়ে আমরা বাড়ি চলে গেলাম। আজ হলো ডে 3। আজকে আমরা যাব কুলু ভ্রমণ করতে। নভেম্বর থেকে ফেব্রুয়ারি অবধি এখানটা পুরো বরফে ভরে থাকে। বাকি সময় আসলে এখানে অনেক আরো দেখার জিনিস আছে। তো সেগুলো আজকে আপনাদের দেখাবো, সাইট সিইং করাবো। মানালি থেকে কুলু যেতে আমরা গাড়ি বুক করেছিলাম। তার জন্য আমাদের ২,০০০ টাকা নেওয়া হয়েছিল এবং এই সাথে যদি আপনি মণিকরণ যেতে চান, সেক্ষেত্রে ৮০ কিলোমিটার দূর মণিকরণ, সেক্ষেত্রে আপনার গাড়ি ৩,০০০ টাকা নেয়। মণিকরণে আছে গুরুদ্বারা এবং উষ্ণ জলের ধারা, সেই জল থেকেই গুরুদ্বারের লঙ্গারে খাবার তৈরি হয়। তো কুলুতে সবার প্রথমে আমরা গিয়েছিলাম
বৈষ্ণোদেবী মন্দির। খুব সুন্দর একটি মন্দির, পাশেই আছে বিয়াস রিভার। মন্দির দর্শনে আপনার প্রায় আধা ঘন্টা থেকে 40 মিনিট লাগবে। খুব সুন্দর, পবিত্র এবং বিখ্যাত এক মন্দির। সমস্ত রকমের হিন্দু দেবদেবীর মন্দির রয়েছে এই মন্দিরের ভেতরে। এর পাশেই রয়েছে বিয়াস রিভার এবং বিয়াস রিভারে গিয়েও আপনি অনেকক্ষণ সময় কাটাতে পারেন। ঠান্ডা জলের হাওয়া এবং পাথর। আমরা অনেকক্ষণ এখানে বসেছিলাম, প্রায় ঘন্টাখানেক। খুব একটা শান্তির জায়গা। এরপরে আমরা রিভার রাফটিং করেছিলাম। যেহেতু বাকি কোনো অ্যাক্টিভিটি আমরা অতটা করিনি, প্যারাগ্লাইডিং, রিভার রাফটিং আমরা ঋষিকেশে দেখেছি, তাই এবার এখানে আমরা করলাম। রিভার রাফটিং এর জন্য যত বেশি লোক থাকবে তত খরচাটা কম হয়। যেহেতু আমরা মাত্র 2 জন ছিলাম, তাই আমাদের থেকে 2500 টাকা নেওয়া হয়েছিল। ওনারা এর মধ্যেই সমস্ত ড্রেস দেন। যদি আপনারা রিভার রাফটিং করতে চান, তবে আগে থেকে বাড়ি থেকে একটি অতিরিক্ত ড্রেস নিয়ে যাবেন, কারণ এটা জলে ভিজে যায়। এখানে জলের স্রোত খুব বেশি থাকে না, কিন্তু সত্যিই আমরা একটা সুন্দর অভিজ্ঞতা নিলাম। খুব ভালো লেগেছিল আমাদের। সমস্ত সেফটি মেইনটেইন করেই আমরা রিভার রাফটিং করেছিলাম। এরপরে আপনারা সাইট সিইং বলতে এখানে বিজলি মহাদেব টেম্পল যেতে পারেন। ভগবান শিবের একটি মন্দির। এখানে কথিত আছে 12 বছর অন্তর অন্তর বিদ্যুৎ আসে এবং তাতে শিবলিঙ্গটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায় এবং সেটা আপনা আপ পরে জুড়ে যায়। এরপরে আমরা গিয়েছিলাম নগর কাসেল। নগর কাসেল একটা রাজমহল বা রাজপ্রাসাদ বলতে পারেন। কোনো এক রাজা বানিয়েছিলেন, রাজা সিদ সিং। খুব সুন্দর একটা জায়গা। আর এখানে গেলে ভিউটা অসাধারণ। খুব সুন্দর একটা ভিউ, একটা কাসেল দুর্গ বলতে পারেন। খুব সুন্দর লেগেছিল আমাদের। আর এখানেই রেস্টুরেন্ট আছে এবং সেই রেস্টুরেন্টে আমরা লাঞ্চটা করে নিয়েছিলাম এবং এইসব করে অনেকক্ষণ টাইম স্পেন্ড করে সত্যিই আমাদের খুব ভালো লেগেছিল এবং আমরা চলে এসেছিলাম হোটেলে প্রায় 5টা নাগাদ। 5টা অবধি পৌঁছানোর পর 1-2 ঘন্টা রেস্ট করে আমরা আবার আমাদের হোটেলের পাশেই এই ক্লাব হাউসের সামনে নদীর ধারে এসে অনেকক্ষণ টাইম স্পেন্ড করেছিলাম। ঠান্ডার নদীর ধারে বসে অনেক ছোট, ছোট রেস্টুরেন্ট আছে। সেখানে বসে, বসে আমরা গরম, গরম মাঞ্চুরিয়ান স্যুপ, কফি, চা এগুলো নিয়ে টাইম স্পেন্ড করেছিলাম। এরপরে ডে 4। ডে 4 এ আমরা একটু ট্রেকিং করতে চাই, মানে পাহাড়ে চড়া। তো তার জন্য আজকে আমাদের যাওয়ার দিন। আমাদের গাড়ি আমাদেরকে নিয়ে গিয়ে পৌঁছে দিল বশিষ্ঠ টেম্পলে। আমরা চেক ইন করে আমাদের লাগেজগুলো হোটেলেই জমা করেছিলাম, চেক আউট করে হোটেলে রেখেছিলাম। ওরা আমাদেরকে দিয়ে এলো বশিষ্ঠ টেম্পলে। বশিষ্ঠ টেম্পলে আমরা পুজো দিলাম, ভগবানের দর্শন করলাম এবং এই মন্দিরেই একটি হট স্প্রিং রয়েছে, মানে গরম জলের ধারা। সেখান থেকেই এক নদীর সৃষ্টি হয়েছে। এটা খুব পবিত্র। কথিত আছে এই জলে যারা স্নান করে বা তাদের বিভিন্ন রকম রোগ নির্মূল হয়ে যায়। খুব পবিত্র এই জল। ছেলেদের জন্য আলাদা জলাধার আর মেয়েদের জন্য আলাদা। এখানে অনেকে স্নানও করেন এবং এর পাশেই রয়েছে যোগিনী ওয়াটারফল। এই যোগিনী এখানে একজন পূজিত দেবী, তার নাম থেকেই এই যোগিনী ওয়াটারফল। একটা গ্রাম আছে, সেই গ্রামের মাঝখান দিয়ে পথ আছে। সেই পথে করে চলতে, চলতে ট্রেকিং করে যেতে, যেতে ওয়াটারফল অবধি পৌঁছে যাওয়া যায়। এই ওয়াটারফলের 5টা পয়েন্ট আছে, 3টে পয়েন্ট আছে। তো আমরা সেকেন্ড পয়েন্ট অবধি পৌঁছাতে পেরেছিলাম, শেষ পয়েন্ট অবধি আমরা পৌঁছাতে পারিনি। ট্রেকিংয়ে একটা আলাদাই মজা হয়েছিল। মানে কোনো আর্টিফিশিয়াল সিঁড়ি নয়, পুরো ন্যাচারাল ট্রেকিং। খুব ভালো লাগবে। আমরা
এইটা ট্রেকিং করতে প্রায় ২ থেকে ২.৫ ঘন্টা টাইম লাগতে পারে। কিন্তু আমরা 2nd পয়েন্ট অব্দি ১ ঘন্টায় পৌঁছেছিলাম এবং 2nd পয়েন্টে পৌঁছেও দেখলাম এখানে প্রচুর লোক স্নান করছে এবং ফটোগ্রাফিরও ব্যবস্থা আছে। আমরা এখানে ফটোগ্রাফিও করেছিলাম। আমাদের অনেকটা সময় এখানে টাইম স্পেন্ড করেছিলাম এবং ৩টের সময় আমরা নিচে নেমে আসি এবং তারপরে এখানেই লোকাল রেস্টুরেন্টে আমরা থালি নিয়ে খাই আমাদের লাঞ্চটা এবং তারপরে আমরা ড্রাইভারকে ফোন করলে সে হোটেল থেকে আমাদের লাগেজ নিয়ে চলে আসে এবং আমাদেরকে বাস স্ট্যান্ড অব্দি পৌঁছে দেয়। তো আমাদের এই পুরো ট্রিপটায় আমাদের মাত্র ৳৭,৫০০ নিয়েছিল হোটেল, খাওয়া, ব্রেকফাস্ট, ডিনার এবং গাড়িতে করে ঘোরানো। শুধু একদিন এক্সট্রা থেকেছিলাম তার জন্য ৳২,০০০ গাড়ি ভাড়া নিয়েছিল। আর এরপরে আমরা বাস স্ট্যান্ড থেকে বাসে ধরি বিকেল ৫:৩০টার বাস এবং এই বাস রাত্রে ২ জায়গায় থামে। সেখানে আমরা ডিনার করি এবং খুব সহজেই পরের দিন সকাল ৫টার সময় দিল্লি পৌঁছে যাই। আমাদের ট্রিপটা খুবই ভালো ছিল। আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে আপনারা কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং এর সাথে আপনারা